আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো আজকের ক্লাসে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্পেশাল 12 দিনের সেরা প্রস্তুতি কোর্স নিয়ে আলোচনা করব, রাইট? কিন্তু তোমাদের ধারণা একদম ভুল। কারণ এখন আমি কোনো ধরনের কোর্স নিয়ে আলোচনা করব না, বরং তোমাদেরকে কোর্স করাবো, তাও আবার ফ্রিতে। এখন প্রশ্ন হলো কোর্সটা আসলে কাদের জন্য, রাইট? এই কোর্সটা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট নাকি ডি ইউনিটের? আসলে সবার জন্য। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ প্রত্যেকেই এই কোর্সটা করতে পারবে। এর কারণটা একটু পরেই জানতে পারবে। শুরুতে আমি কোর্সের কন্টেন্টগুলোর সাথে তোমাকে পরিচিত করিয়ে দিচ্ছি। কোর্সের প্রথম কন্টেন্ট হচ্ছে গাইডলাইন ও সাজেশন। গাইডলাইন নিয়ে আসলে কি বলবো? বর্তমানে ইউটিউবে ঢোকার পর তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করো তাহলে গাইডলাইনের ভিডিওতে ভরে যাবে। প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করো, এক দুইটা ভিডিও ছাড়া বাকি সবই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার রিভিউয়ের ভিডিও। এগুলো দেখে কোনো লাভ আছে? তুমি তো সার্কুলার পিডিএফ দেখলেই বুঝতে পারো আসলে সেখানে কি চাইছে, কি করতে হবে, তাই না? তাই আমার প্রথম গাইডলাইন হবে এই ধরনের ভিডিও এখন স্কিপ করো, এইগুলো দেখার কোনো দরকার নেই। এটা হচ্ছে তোমার জন্য ফার্স্ট গাইডলাইন। সেকেন্ড গাইডলাইনটা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিয়েছিলে তারা এখন শেষ মুহূর্তে ম্যাথ দাগানোর কথা চিন্তা করো না বা ম্যাথ পড়ার কথা চিন্তা করো না। তোমার প্রথমত দরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সেই জন্য তুমি তো চারটা মেইন বিষয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই চারটার যে কোনো তিনটা তুমি দাগাতে পারবা। আর ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু সব জায়গাতেই ম্যান্ডেটরি ছিল, মানে সব জায়গাতেই তোমার পড়তে হয়েছে, সেহেতু এই দুইটা সাবজেক্ট তো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি যে দুইটা সাবজেক্ট আছে ম্যাথ আর বায়োলজি, মূলত শিক্ষার্থীরা এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা চুজ করে, কারণ বায়োলজি মেডিকেল স্টুডেন্টদের জন্য ইজি আর ম্যাথটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ইজি। তো যে কোনো তিনটা সাবজেক্টের উত্তর করতে পারবে। তাহলে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এসেছো তারা কেন শুধু শুধু ম্যাথ দাগিয়ে নিজেদের কপাল পড়বে? কোনো দরকার নেই। তোমরা পিসিভি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা বিষয়ের উত্তর করবে। ওকে, এর থেকে বেশি কোনো গাইডলাইন্স আমি তোমাদেরকে দিব না, কারণ আমার সম্পূর্ণ ক্লাসটাই তোমাদের কাছে আজকে গাইডলাইন হিসাবেই যাবে। এর বাইরেও যদি তোমাদের গাইডলাইন্সের প্রয়োজন পড়ে তাহলে আমাদের চ্যানেলে আরও অনেক ভাইয়া আপু আছেন, তারা একটা গাইডলাইন ভিডিও তৈরি করে ইউটিউবে সময় মতো আপলোড করে দেবে। কিন্তু সেই পর্যন্ত তোমার ফোকাস থাকবে 12 দিনের এই কোর্সটাকে ফলো করা। কেন এই কোর্সটাকে ফলো করবে? কারণ এই কোর্সে তুমি বিষয়ভিত্তিক বিশ্লেষণ ক্লাস পাবে, যেটা সকল ইউনিটের জন্য হবে। এখন প্রশ্ন হচ্ছে 12 দিনে কি এটা কভার করা পসিবল? হ্যাঁ, পসিবল। যখন আমি ক্লাসে চলে যাব তখন বুঝতে পারবে। কিন্তু প্রথমে তো এই জিনিসটাকে ক্লিয়ার করি যে সকল ইউনিটের জন্য কেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংলিশ প্রত্যেকটা ইউনিটের জন্যই কম্পালসারি। যারা বিজ্ঞান ইউনিটের তাদের বাংলাতে কমপক্ষে 3 মার্কস পেতে হবে পাশ করার জন্য, ইংলিশে 4 পেতে হবে পাশ করার জন্য। ইংরেজিতে টোটাল প্রশ্ন থাকবে 15টা আর বাংলাতে টোটাল প্রশ্ন থাকবে 10টা। এই পাস মার্কটা কিন্তু বাংলা বা ইংলিশের টোটাল মার্কের উপর না, বরং পুরো পরীক্ষার মার্কসের উপর। অর্থাৎ তোমরা যারা বিজ্ঞানের তাদের টার্গেট থাকবে এই 10-এ 3 পাওয়া আর এই 15-তে 4 পাওয়া। এরপর তোমার ভুল হলো কি হলো না সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ বাকি মার্কসটা 100 মার্কস থেকে নেগেটিভ করা হবে। তো এটা তো বিজ্ঞান শাখার। আর বাকিদের ক্ষেত্রে যারা মানবিকে আছো বা ব্যবসায়িকে আছো তাদের ক্ষেত্রে তো বাংলায় ইংলিশে 30-35 করে এমসিকিউ থাকবে। তো এটা হিউজ একটা নাম্বার। যেহেতু এই কোর্সের মধ্যে বাংলারও প্রশ্ন বিশ্লেষণ করা হবে, ইংলিশ বিষয়েরও প্রশ্ন বিশ্লেষণ করা হবে, সেই জন্য এই কোর্সটা সবার জন্যই। আর বেশি কথা বাড়াবো না, এখন আমরা মূল ক্লাসে চলে যাব। এই ক্লাসে আমরা বাংলা গদ্যাংশের প্রশ্ন বিশ্লেষণ করব। এখান থেকে তুমি বুঝতেই পারছো বাংলার উপর আরও ক্লাস আপলোড হবে, কারণ এখনো পদ্যাংশ বাকি, উপন্যাস বাকি, বাংলা ব্যাকরণ পার্ট বাকি। তার পাশাপাশি ইংরেজির উপরও তো ক্লাস আপলোড হবেই। সেজন্য যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনের 12টা দিন তোমার জন্য খুব শুভকর হতে যাচ্ছে। এই কোর্সটা তোমাদেরকে স্পিড আপ করার জন্য আনা হয়েছে। এখানে তোমাকে একদম বেসিক শেখানো হবে না, এখানে আমরা যত বেশি সম্ভব প্রশ্ন সমাধান করব, প্রশ্নকে বিশ্লেষণ করব, যাতে ভর্তি পরীক্ষার আগে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সিট গ্র্যাব করতে পারো। আর যেহেতু এই কোর্সের বাংলা এবং ইংলিশ ক্লাসগুলোকে সকল ইউনিটের জন্য তৈরি করা হয়েছে, সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত সালের সকল ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করে এই ক্লাসের প্রত্যেকটা স্লাইড তৈরি করা হয়েছে। আর তোমরা ভালো করেই জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরেই কোনো না কোনো প্রশ্ন রিপিট হয় বিগত সালগুলো থেকে। তাই আজ থেকে আগামী 12টা দিন তোমরা শুধু আমার সাথে এমসিকিউ সমাধান করবে আর নিজেদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে 52 দিনগুলো
কি ধরনের রচনা? কিছুদিন আগেই সরকারের পতন হয়েছে, এরপরও আমার ক্লাসে এই প্রশ্নটা দেখে তোমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি এই প্রশ্নটা এখানে এনেছি ধরন বোঝার জন্য, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য, অন্য কিছুর জন্য না। 52 দিনগুলো হয়তো এইবারের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এখান থেকে যেই প্যাটার্নের প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো 52 দিনগুলো কি ধরনের রচনা? তোমরা সবাই জানো 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জেলখানায় থাকাকালীন সময়কে নিয়ে লিখেছিল। সুতরাং এটা স্মৃতিকথামূলক রচনা। এই প্রশ্নটা বোঝা কিন্তু আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই প্রশ্নের প্যাটার্ন বোঝা। এখানে একটা গদ্যের ধরন জানতে চেয়েছে, তার মানে তোমাকে বইয়ের বাকি যে গদ্যগুলো আছে, 6টা 7টা যে গদ্যগুলো আছে, সেগুলা কোন ধরনের রচনা তাও জানতে হবে। এখন সেগুলো কোথা থেকে জানবে? অবশ্যই বই থেকে, তাই না? দরকার নেই এত কষ্ট করার। আমি তোমাদের বলে দিচ্ছি বাকি গদ্যগুলা কোন ধরনের গদ্য। অপরিচিতা এটা একটা গল্প, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং গল্পগুচ্ছে সংকলিত হয়েছিল। তারপর আমার পথ, এটা কবি কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ। তারপর মাসি পিসি, এটাও একটা গল্প, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। রেইনকোট, এই গল্পটা আখতারুজ্জামান ইলিয়াস লিখেছিলেন, কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে রেইনকোট গল্পটা আখতারুজ্জামানের শেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জালে সংকলিত হয়েছিল। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্প গ্রন্থটা কি? জাল স্বপ্ন স্বপ্নের জাল, আর সেটার মধ্যে সংকলিত হয়েছিল রেইনকোট। বিলাসী একটা ছোট গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আর মানব কল্যাণটা হচ্ছে প্রবন্ধ। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে কে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখেছিলেন। এর মানে হচ্ছে কেউ একজন আছে যে তার ছদ্মনামে বিভিন্ন রচনা লিখেছেন। কে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখেছিলেন? এটা আমাদের ছোটবেলার পড়া। কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। কিন্তু আমাদের মেইন পয়েন্ট এটা না, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে ছদ্মনাম। এখান থেকে বুঝতে পারছি যে কবিদের ছদ্মনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল 9টা ছদ্মনাম আছে। এখানে তো একটা দেওয়া আছে ভানুসিংহ ঠাকুর, এছাড়াও আরো 8টা ছদ্মনাম আছে। সেই 8টা ছদ্মনাম কি তোমরা কমেন্টে জানাবে। আর যদি না জানো তাহলে উপরের আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারো। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এবং অপরিচিতা গল্প নিয়ে একটা ফুল ক্লাস আছে, যে ক্লাসটা করলে তোমাকে আর অপরিচিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি পড়ার দরকার পড়বে না। ওকে, তো তোমরা কি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামগুলোই শিখবে? অবশ্যই না, বাকি কবি সাহিত্যিকের ছদ্মনামগুলোও শিখবে। বাকি কবি সাহিত্যিক বলতে কারা? যারা তোমার সিলেবাসে আছে ওরা, ওদের বাহিরে কেউ না। প্রথমে জেনে নাও কাজী নজরুল ইসলামের ছদ্মনামগুলা। ধূমকেতু, সারথি, পায়োনিয়ার। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম নেই, কিন্তু তার পিতৃ প্রদত্ত একটা নাম আছে, যেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটা। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে 2টা প্রশ্ন আমরা পেয়ে গেছি যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে, ছদ্মনাম এবং পিতৃপ্রদত্ত নাম। তার মানে কবিদের একাধিক নাম থাকলে সেগুলো আমাদের জানতে হবে। আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম হচ্ছে মঞ্জু, আর এদিক দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিল দেবী, পশুরাম, এই 2টা হচ্ছে ছদ্মনাম। এছাড়াও আরো অনেক ছদ্মনাম আছে, যার মধ্যে একটা নাম হচ্ছে অপরাজয় দেবী, কিন্তু সেগুলোর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনিলা দেবী এবং পশুরাম। এই 2টা জানলেই হয়ে যাবে। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে এটা দেখাতে হবে, দেখাতে কি নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। বাক্যটি কোন রচনার অন্তর্গত? তার মানে রচনা থেকে, গল্প থেকে হুবহু লাইন তুলে দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। এই বাক্যটাকে যদি তুমি নিজের জীবনের সাথে মেলাতে চাও, তাহলে এরকম ভাবে মেলাতে পারো যে অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলা। তো এরকম উক্তি কোন গল্পের মধ্যে থাকতে পারে বলো তো? আমার পথ। তার মানে বুঝতে পারছো যে গল্প থেকে সরাসরি লাইন তুলে দেওয়া হয় পরীক্ষার মধ্যে। এখন কি তুমি সবগুলো লাইন মুখস্থ করবা? প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করবা? অবশ্যই না। তুমি সেই লাইনগুলাই মুখস্থ করবে যেগুলো একটু হার্ট টাচিং। হার্ট টাচিং বলতে কি, যে মাত্র বললাম না যে তোর উপকার করতে গিয়ে আমি নিজের ক্ষতি করে ফেলছি, এই ধরনের লাইন যেগুলো গিয়ে লাগতেছে বা যেগুলো একটু মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেগুলোই মুখস্থ করবা। শুধু লাইন না, অনেক বাক্যে কিছু ভাবমূর্তি থাকে, সেই ভাবমূর্তিগুলা, মূল ভাবগুলা তোমাদের জানতে হবে। একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এখানে আমরা আরেকটা উদাহরণ দেখব যে এই প্রবন্ধের দাসত্ব বলতে পরনির্ভরতাকে বোঝানো হয়েছে। দাসত্ব, দাস বলতে আমরা কাদেরকে বুঝি? কেউ যখন কারোর কথায় উঠে আর বসে কোনো ব্যক্তিত্ব না থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? দাস বলে থাকি। যেটাকে আমার পথ প্রবন্ধে পরনির্ভরতাকে বোঝাইছে, অর্থাৎ নিজের কোনো ব্যক্তিত্ব নাই, অন্যের উপর নির্ভর করে। তো এই ধরনের যত মূলভাব আছে প্রত্যেকটা গল্পের, সেগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? অগ্নিবীণা, কুহেলিকা, মৃত্যুহুদা নাকি দোলন চাপা? আসলে এখানে কোনোটাই না। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত মোট বই সংখ্যা হচ্ছে 5টা। সেই 5টা হচ্ছে যোগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু।
প্রথম বাজেয়াপ্ত হয়েছে যুগবাণী। যেটা 1922 সালে। তার পরপর দুইটা কবিতার বই বাজেয়াপ্ত হয়েছিল 1924 সালে। একটা হচ্ছে বিষের বাঁশি আর একটা হচ্ছে ভাঙার গান। ভাঙার গান থেকে বুঝতে পারতেছো যে এই যে কবিতার বইগুলো আছে, এই কবিতার বইগুলো থেকে কিন্তু অনেক গান রচিত হয়েছে। এই কবিতাগুলোকে গানের মতো করে সুর দিয়েছে। এরপর কাজী নজরুল ইসলামের আরও একটি কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়, যেটার নাম ছিল প্রলয় শিখা। তারপর হচ্ছে চন্দ্রবিন্দু। এটা ব্যঙ্গার্থ বিদ্রূপমূলক একটা কবিতার বই, আবার কাজী নজরুল ইসলামের গানের বইও বটে। তো এই যে সময়টা যে সময়টাতে কাজী নজরুল ইসলামের বইগুলা বাজেয়াপ্ত হয়েছিল, সেই সময়টাকে নিষিদ্ধ নজরুল বলা হয়ে থাকে। এই 5টা বইয়ের মধ্যে কিন্তু অগ্নিবীণা নেই। তাহলে কেন আসছে? আসলে এই 5টা বই ছাড়াও আরও কিছু বই আছে, যার মধ্যে অগ্নিবীণা, ফণিমনসা, সঞ্চিতা, সর্বহারা, রুদ্রমঙ্গল এগুলা ব্রিটিশ শাসকের কোপানলে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাজেয়াপ্ত হয় নাই। এই জন্য এখানে যদি তুমি উত্তর করতেই চাও তাহলে অগ্নিবীণাটা উত্তর করতে পারো, কিন্তু আসলে এটা বাজেয়াপ্ত বই না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি? প্রথমেই বলে আসলাম, মূল উপজীব্য, মূল বাপ, তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা বলতে রচনার অংশ, কোন প্রবন্ধের অংশ, কোন গল্পের অংশ, সেটা তোমাদের জানতে হবে। তো আমার পথ প্রবন্ধের মূল উপজীব্যটা কি? প্রথমেই পড়ে আসছো যে দাসত্ব বোঝানো হয়েছিল, যেটাকে পরনির্ভরশীলতা বোঝাইছে। যদি পরনির্ভরশীল হয় তাহলে কি ব্যক্তিত্ব থাকে? ব্যক্তিত্ব থাকে না। কিন্তু কবি এখানে কি করছে? ব্যক্তিত্বটা যে নেই সেটার জাগরণ ঘটানোর চেষ্টা করছে। সুতরাং সঠিক উত্তরটা কি? ব্যক্তিসত্তার জাগরণ। এখন তোমার পড়া কিন্তু এখানেই শেষ না। তোমার পরবর্তী কাজ হচ্ছে বাকি গল্পগুলার উপজীব্য মূলভাব খুঁজে খুঁজে বের করে পড়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নজরুলের বাজেয়াপ্ত হওয়া গানের বই কোনটা? বুলবুল, চোখের বালি, বনগীতি নাকি চন্দ্রবিন্দু? আমরা কিছুক্ষণ আগেই কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া সর্বমোট 5টি বই দেখে এসেছি। কি কি? চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, বিষের বাঁশি, ভাঙার গান, আরেকটা হচ্ছে যুগবাণী। যার মধ্যে চন্দ্রবিন্দুটা ছিল ব্যঙ্গার্থ এবং বিদ্রূপমূলক কবিতার বই। আর কবিতার বইগুলো থেকে কি গানও বের হয়। তো যদি বলা হয় নজরুলের বাজেয়াপ্ত হওয়া গানের বই কোনটা, চন্দ্রবিন্দু। আশা করি ক্লিয়ার। এখন আমি সিইউ মডেল টেস্ট নিয়ে কিছু কথা বলবো। তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো। সিইউ স্পেশাল মডেল টেস্ট একটা কোর্স আছে আমাদের। এই কোর্সের মধ্যে টোটাল 25টা পরীক্ষা আছে, যার মধ্যে 12টা পেপার ফাইনাল, 6টা বিষয় ফাইনাল, 5টা মডেল টেস্ট রয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ হচ্ছে 100 মার্ক করে। এটা মূলত চট্টগ্রাম এ ইউনিটের জন্য, তবে বাংলা এবং ইংলিশের পরীক্ষাটা সকল ইউনিটের শিক্ষার্থীরা দিতে পারবে। এই কোর্সে ভর্তি হতে তোমার টাকা লাগবে মাত্র 50 টাকা। আর শেষ সময় হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এর পূর্বে সবগুলো পরীক্ষার লিঙ্ক পেয়ে যাবে, কারণ পরীক্ষাগুলো ওয়েবসাইটে হবে। তুমি নিজের মতো করে পরীক্ষাগুলি দিতে পারবা। এটা আমাদের এমন একটা কোর্স যেটা প্রতি বছরই চালু থাকে, অর্থাৎ প্রতি বছরই শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারে। ভর্তি হওয়ার পর তাদেরকে এক্সাম লিঙ্কে অ্যাক্সেস দেওয়া হয়। নিজের সময় মতো টাইম ম্যানেজমেন্ট করে সে পরীক্ষাগুলি দিতে পারে। যারা যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার মাধ্যমে ভর্তি হতে পারো। আমাদের আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? পুরুষতন্ত্রের এই শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কোন গল্পের হতে পারে, কারণ আমাদের পাঠ্য বইয়ে একটা গল্পই আছে যেখানে গল্পের চরিত্র পুরুষ হওয়া সত্ত্বেও নিজে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে নাই। কে সেটা? অনুপম। সে তার মামার জন্য সারা জীবনটাই পস্তাইছে। 23 বছরে বিয়ে করতে গেছিল, 27 বছরে এসেও সে কি করতেছিল? পস্তাচ্ছিল, কারণ তখন সে পুরুষত্ব দেখাইতে পারে নাই। মানে নিজের যে একটা ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্ব সে দেখাতে পারে নাই। তাহলে এই অনুপম কোন গল্পের চরিত্র ছিল? অপরিচিতা গল্পের চরিত্র ছিল। এত কিছু বলার কারণ কিন্তু শুধু এই অপরিচিতা উত্তরটা জানা না। এটার কারণ হচ্ছে তোমাকে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা চরিত্রের ভূমিকা শিখতে হবে। কে নায়ক, কে নায়িকা, কার কি ভূমিকা ছিল গল্পের মধ্যে, কে আসলে কি করছে, সব কিছু তোমাকে শিখতে হবে। তাহলে তুমি এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর করতে পারবা। আর অপরিচিতা গল্প থেকে কে নায়ক ছিল, কে নায়িকা ছিল, কার বয়স কত ছিল, কল্যাণীর বয়স কত ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই আসে, যেগুলোতে বাংলা আছে। এই কথাগুলো কিন্তু নোট করে রাখবা যে তোমার আসলে কি কি পড়া উচিত। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? দেখছো, এখানে কিন্তু একটা চরিত্রের কথা আসছে। রেইনকোট গল্পের একটা চরিত্রের কথা আসছে। মুক্তিযোদ্ধা কে ছিলেন? মিন্টু মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে বলো তো নুরুল হুদা কে ছিলেন? একজন লেকচারার ছিলেন, কিন্তু কোন বিষয়ের লেকচারার ছিলেন সেটা তোমরা
কমেন্ট করে জানাবে। এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা চরিত্রের ভূমিকা, চরিত্রের সাথে রিলেটেড কাজ কর্ম যা আছে সবকিছুই কি তোমাদের শিখতে হবে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে রেইনকোট গল্পে আছে ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কোন ঠিকানার কথা বলা হয়েছে? দেখছো, একটা জায়গার নাম চলে আসছে। এরকম নাম কিন্তু প্রায় প্রতিটা গল্পে আছে। যেরকম অপরিচিত গল্পে হাবড়ার ব্রিজ বা হাবড়ার পুল নামে হয়তো একটা কিছু আছে। তো এই যে এই জিনিসগুলা তোমাকে কিন্তু শিখতে হবে, মুখস্থ করতে হবে। আর এখান থেকে বোঝা যাচ্ছে কার ঠিকানাটা জানতে পারে, যেহেতু এটা মুক্তিযুদ্ধমূলক একটা গল্প, সুতরাং মুক্তিযোদ্ধাদের ঠিকানার কথা বলে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। এখন তোমরা আমাকে বলবা এই যে এখানে তাকে বলা হয়েছে, এই তাকেটা আসলে কে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিন্সিপালের সাথে রেইনকোটের মধ্যে অনেক কিছু আছে, প্রিন্সিপাল কাদের জন্য অপেক্ষা করছিল বা কি করতেছিল, অনেক ধরনের কথাবার্তা আছে, সেগুলো কিন্তু মুখস্থ করবা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এতগুলো প্রশ্ন, 8টা প্রশ্ন এখন পর্যন্ত সমাধান করলাম আমরা, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সহজ ছিল, এত কঠিন বা এত পেঁচানো কিছু ছিল না। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে সহজেই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে পারবে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়। আমরা এখন পর্যন্ত 4টার মতো প্রশ্ন সমাধান করছি কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ নিয়ে। তার মানে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটা? প্রলয়শিকা একটা কবিতা বই ছিল, অগ্নিবীণা একটা কবিতার বই ছিল, তারপর চক্রবাক্য কি কাজী নজরুল ইসলামের একটা কবিতার বই। আর কবিতার বইগুলোর মূলত কি কাব্যগ্রন্থ। কিন্তু এই মহাশ্মশান এটা কিন্তু কাজী নজরুল ইসলামের কোনো কবিতার গ্রন্থ বা কাব্যগ্রন্থ না, এটা আসলে কবি কায়কোবাদের মহাকাব্য। সুতরাং নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটা? মহাশ্মশান, কারণ এটা কায়কোবাদের লেখা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে নাই, কারণ এটা বিলাসী গল্পের একটা লাইন। বিলাসী গল্পটা পুরনো সিলেবাসগুলোতে ছিল না, যার জন্য এই কবিতা থেকে প্রশ্ন ব্যাংকের মধ্যে আমি খুব একটা প্রশ্ন পাই নাই, সেজন্য আমি নিজে থেকে এটা অ্যাড করছি। কারণ এই ধরনের প্রশ্ন পূর্বে তুমি দেখে আসছো যে অন্য গল্পগুলো থেকে চলে আসছে। তো বলো তো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে। এই লাইনটা গল্পের এইখানে আছে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেকে পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। তো কবি নিজে এটা কি ব্যঙ্গ করতেছে বর্তমানে একটা পরিস্থিতি দেখে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে সাজেশন। যেটা আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসেই হবে আমার গাইডলাইন, আর প্রত্যেকটা ক্লাসের শেষেই তুমি পাবে সাজেশন। আর তুমি যদি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে নিজেই নিজের মতো করে একটা সাজেশন তৈরি করতে পারবা। প্রশ্ন ব্যাংক নিয়ে বসলে নিজেই প্রশ্ন বিশ্লেষণ করে পড়া শেষ করতে পারবে। তারপরও আমি নিজে একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যদি পারো তাহলে আগামী 2 দিনের মধ্যে বাংলার সম্পূর্ণ সিলেবাস এই সাজেশনের ভিত্তিতে শেষ করার চেষ্টা করবে। কারণ আগামী দিনগুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার গদ্যাংশের আর কোনো প্রকার সাজেশন ক্লাস বা গাইডলাইন ভিডিও বা লেকচার ভিডিও দেখার কোনো প্রয়োজন তোমার পড়বে না আশা করি। সাজেশন হিসেবে আমি প্রথম তোমাকে যেটা পড়তে বলবো সেটা হচ্ছে কবি পরিচিতি, পাঠ পরিচিতি। কারণ এখান থেকে একটা গল্প গ্রন্থ কোথায় সংকলিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কোন কবি লিখেছে, কবির কাব্যগ্রন্থগুলোর নাম, কবির নাটক, উপন্যাস, এগুলো সকল কিছুর নাম এই কবি পরিচিতি, পাঠ পরিচিতির মধ্যে থাকে। এখন পর্যন্ত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। তারপরে যে টপিকটা তোমার পড়তে হবে সেটা হচ্ছে গল্পের বিভিন্ন চরিত্রের নাম, কাজ, ভূমিকা। বলে আসলাম কাজ বলতে কি, ওই যে মুক্তিযোদ্ধা কে ছিল? মিন্টু। মিন্টুর কাজ ছিল মুক্তিযুদ্ধ করা, তাই না? তারপর নুরুল হুদা একজন কি প্রফেসর ছিল, সরি লেকচারার ছিল। কোন লেকচারার সেটা তো আমি আগেই বলে আসছি, যে এটা তোমরা কমেন্ট করে জানাবা কোন বিষয়ের লেকচারার ছিল, সেটা আমি বলবো না। আর ভূমিকা বলতে কি বোঝানো হয়েছে? ভূমিকা বলতে ওই যে দাসত্ব একটা কথা ছিল, ওইটার ভূমিকা বোঝানো হয়েছে। তারপর অনুপমের যে পুরুষত্বহীনতার একটা চরিত্র ছিল, ওই ভূমিকাটা বুঝাইছে। এরপরে যে বিষয়টা আছে বিভিন্ন উক্তি, প্রতিটি চরিত্রের উক্তিসমূহ। বিভিন্ন উক্তি বলতে গল্পের উক্তিগুলা, মানে গল্পের বিভিন্ন লাইন, বা কেউ বলছে যেরকম আগে পড়ে আসলা যে এই জায়গার ঠিকানা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু এক ধরনের উক্তি ছিল, তাই না? এরকম উক্তিমূলক যে বাক্যগুলো আছে সেগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। আর প্রতিটি চরিত্রের উক্তিসমূহ কি, এটাও কিন্তু যে আগের প্রশ্নটার সাথেই মিলে যাবে। এই ধরনের উক্তিগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে গল্পে উল্লেখিত যে কোনো কিছুর নাম।
এই গল্পে উল্লেখিত যে কোনো কিছু নাম বলতে, ওই যে হাবড়ার পুল বা ব্রিজ যেটা, তারপর মুক্তিযোদ্ধাদের ঠিকানার যে নামটা, নাম উল্লেখিত না থাকলেও ওইটাও তো একটা মুক্তিযোদ্ধাদের ঠিকানা, একটা কথা বলা হয়েছে, তাই না? তারপরে প্রিন্সিপালের বাড়ির কথা আছে বইয়ের মধ্যে। এই ধরনের যত নাম আছে, যত ছোটোখাটো নাম আছে, সবগুলোই কি তোমাকে পড়তে হবে, কারণ এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে গল্পের মূল ভাব। গল্পের মূল ভাব বলতে উপজীব্য, মূল ভাব, মূল শিখনটা কি সেটা তোমার শিখতে হবে। সর্বশেষ যে টপিকটা পড়বা সেটা হচ্ছে শব্দার্থ। এটা কবি পরিচিতি না, শব্দার্থ। শব্দার্থটাকে আমি সর্বশেষে রাখছি, কারণ হচ্ছে গদ্যের শব্দার্থ থেকে খুব একটা প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে না। কবিতার যেই পদ্যাংশের যে শব্দার্থগুলো আছে সেখান থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন করে। সর্বশেষে গদ্যাংশের শব্দার্থগুলো পড়তে পারো, কিন্তু পদ্যের যে শব্দার্থগুলো আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্পেশাল প্রথম ক্লাসের বিস্তারিত আলোচনা। এতক্ষণ ধরে যেহেতু ক্লাসটি করেছো, তার মানে ক্লাসটি তোমার ভালো লেগেছে। তাহলে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই ধরনের আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অপরিচিতা গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি নিয়ে আমাদের একটা বিস্তারিত ক্লাস ইউটিউব চ্যানেল আছে, সেই ক্লাসটাও দেখে নিতে পারো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।